সবাইকে ওয়েলকাম আজকের লেকচারে। আজকে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 2। পার্ট 1 কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে, তোমরা ওইটা দেখে ফেলবে, ঠিক আছে? আর পার্ট 1 এ আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়। তো আজকে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 2 এবং এটাতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ। তোমরা জানো আমি পড়ানোর সময় হচ্ছে দুটোটা একসাথে করাই, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় আবার নেগেটিভ থেকে কিভাবে অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি একসাথে শিখেছিলাম পার্ট 1 এ। যারা কোনো পার্ট 1 দেখো নাই ওরা কিন্তু পার্ট 1টা দেখে আসবা। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ। তো চলো আমরা সরাসরি রুলসে যাই এবং এক্সাম্পলের মাধ্যমে এগুলো আমরা ভালোভাবে বুঝবো। তাহলে দেখো 1 নাম্বার রুলস, এটা কিন্তু বেশি রুলস নাই, মাত্র 3টা রুলস, ঠিক আছে? তো 1 নাম্বার রুলস যেটা, যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে, ঠিক আছে, যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে এভরিবডি বা এভরিওয়ান থাকে, ঠিক আছে, অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি এভরিবডি বা এভরিওয়ান দিয়ে শুরু হয়, ঠিক আছে, তখন এভরিবডি বা এভরিওয়ান যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। আর ইন্টারোগেটিভের বাংলা কি? প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য মানে কি? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো যদি এভরিবডি বা এভরিওয়ান থাকে তখন এভরিবডি বা এভরিওয়ানের পরিবর্তে তোমরা লিখবা হু ডাজ নট, ঠিক আছে? তাহলে যদি এভরিবডি বা এভরিওয়ান থাকে ওর জায়গায় কি লিখবা? হু ডাজ নট। তারপর বাকি অংশ মানে বাকি যা আছে তাই লিখে দিবা। আর লাস্টে গিয়ে কি করা লাগবে? একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে। না হলে কিন্তু তুমি সব ঠিক হয়েছে কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা দাও নাই, তাহলে কিন্তু তোমার কাটা। কারণ এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, তাহলে তোমাকে প্রশ্নবোধক চিহ্নটা তো মাস্ট দেওয়া লাগবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে দেখো, যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে এভরিবডি বা এভরিওয়ান থাকে ওর পরিবর্তে আমরা লিখবো হু ডাজ নট। তারপর বাকি যা আছে তা লিখে দিব আর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এখন দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। দেখো এখানে কি আছে? এভরিবডি ওয়ান্টস সাকসেস, ঠিক আছে, সবাই কি চায়? সাফল্য চায়। এটাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ। ব্র্যাকেটে কিন্তু লেখে দেওয়া থাকবে তোমাকে কি করতে হবে। এখানে ব্র্যাকেটে লেখে দেওয়া আছে ইন্টারোগেটিভ, তার মানে এটাকে তোমার ইন্টারোগেটিভ করা লাগবে। এখন দেখো এখানে এভরিবডি আছে কি নাই? এভরিবডি আছে। এখানে কি এভরিওয়ানও থাকতে পারতো, তাহলে এখানে এভরিবডি আছে। এভরিবডি থাকলে এর পরিবর্তে আমরা কি বসাবো? হু ডাজ নট। তাহলে এখানে লিখবো হু ডাজ নট। তারপর বাকি যা আছে তা লিখে দিব। তাহলে বাকি কি আছে? ওয়ান্ট সাকসেস। আর লাস্টে একটা কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? এটা না দিলে কিন্তু ফুল নাম্বারটাই কাটা। এখন দেখো আরেকটা কিন্তু চেঞ্জ করছি আমি। এখানে ছিল ওয়ান্টস, মানে ওয়ান্টের সাথে একটা এস ছিল, এখানে কিন্তু আর এসটা আমি লিখি নাই। যারা সরি যারা গত ক্লাস করছো ওরা কিন্তু এটা জানার কথা কেন আমি এসটা দিই নাই। কেন দিই নাই দেখো তো, আমি এখানে ডাজ নট আনছি না, ডাজ নট আনার কারণে আমি আর এখানে এসটা দিব না। বুঝতে পারছো? এই যে আমি হু ডাজ নট, হুর সাথে একটা ডাজ নট আনছি, যার কারণে আমি এখানে আর ভার্বের সাথে এসটা দিব না। এটাও কিন্তু মাথায় রাখা লাগবে, না হলে কিন্তু নাম্বার পাবা না। তাহলে দেখো এভরিবডির জায়গায় আমরা হু ডাজ নট লিখবো, তারপর বাকি অংশ লিখে দিব। একটা কথা মাথায় রাখতে হবে যে ভার্বের সাথে যে এসটা থাকবে সেই এসটা লেখা যাবে না, কারণ এস এর কারণে তো আমরা ডাজ নট কে নিয়ে আসছি, তাই আমরা এস আর লিখবো না, ওয়ান্টস হয়ে যাবে ওয়ান্ট। আর লাস্টে সাকসেস আর প্রশ্নবোধক চিহ্নটা মাস্ট দেওয়া লাগবে, এই যে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা আমার ইন্টারোগেটিভ হয়ে গেছে। তারপর এটা দেখো, এভরিওয়ান এনজয়স দ্য পার্টি, এটাকেও কি করতে বলছে? ইন্টারোগেটিভ। তাহলে এখানে কি আছে? এভরি ওয়ান আছে। এভরি ওয়ান থাকলে আমরা কি বসাবো? হু ডাজ নট। তাহলে এটা হবে হু ডাজ নট। তারপর বলতো বাকি অংশ, কিন্তু খেয়াল রাখতে হবে কি এখানে ভার্বের সাথে এস আছে কিন্তু এই এসটা আমরা দিব না, কারণ আমরা কি আনছি? ডাজ নট কে নিয়ে আসছি, তাই আর এস দিব না। এখানে হবে এনজয় দা পার্টি, লাস্টে প্রশ্নবোধক
চিহ্ন, এটা কিন্তু দেয়াই লাগবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এভরিবডি বা এভরিওয়ান থাকলে তোমরা হু ডাজ নট লিখবা, আর বাকি অংশ লিখবা, আর লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা দিবা। আর এই ভার্ব লেখার ক্ষেত্রে একটা খেয়াল করবা যে এসটাকে আমরা আর লিখবো না, ঠিক আছে? এখন দেখো, এখন কিন্তু আমরা ইন্টারোগেটিভ করছি, এখন আমরা কি করব, ইন্টারোগেটিভ থেকে আবার অ্যাসারেটিভ কিভাবে করব। তাহলে উল্টা, যে যদি হু ডাজ নট থাকে আমরা এভরিওয়ান বা এভরিবডি লিখবো, আর বাকি অংশ লিখে দিব। আর এখানে কি করা লাগবে, প্রশ্নবোধক চিহ্নটা তুলে দিব। কারণ আমরা তো এখন ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ করতেছি, প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকে, কিন্তু অ্যাসারেটিভ বাক্যে তো আর প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। তাহলে এখানে কি আছে বলতো, হু ডাজ নট। তাহলে উল্টা করব, হু ডাজ নট থাকলে কি লিখবো, এভরিবডি বা এভরি ওয়ান, তোমার যেটা ভালো লাগে। তো চলো আমরা এভরি ওয়ান লিখি বা এভরিবডি লিখি। তাহলে হু ডাজ নট এর জায়গায় কি লিখছি, এভরি বডি। তারপর বাকি অংশ লিখবো, কিন্তু এখানে যে ভার্বটা আছে, মানে হু ডাজ নট এর পরে যেটা থাকবে আন্ডারস্ট্যান্ড, এটার সাথে একটা এস দেয়া লাগবে। কেন দেয়া লাগবে, দেখো যখন আমরা হু ডাজ নট লিখছিলাম তখন কিন্তু এসটাকে তুলে দিছিলাম, ঠিক আছে? দেখো এভরিবডির বদলে কিন্তু হু ডাজ নট লিখার পরে ভার্বের সাথে যে একটা এস ছিল সেটা কিন্তু আমরা তুলে দিছিলাম। তো এখন আবার এসটাকে আমার নিয়ে আসা লাগবে। তাহলে এটা কি হবে, আন্ডারস্ট্যান্ডটা হবে আন্ডারস্ট্যান্ডস দা লেসন। তারপর যে প্রশ্নবোধক চিহ্নটা সেটাও কিন্তু তুলে দিতে হবে, কারণ এখন এটা হচ্ছে কি অ্যাসারেটিভ সেন্টেন্স, এটা আর কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নাই। তাহলে দেখো তোমাদেরকে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে এই জায়গাটায়, হু ডাজ নট এর জায়গায় আমরা এভরিবডি লিখছি, আগে আমরা কি করতাম, এসটাকে তুলে দিতাম, এখন আমাকে এসটাকে নিয়ে আসতে হবে, আর বাকি সবকিছু লিখে দিব, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে ফুল স্টপ দিব, ঠিক আছে? এরপরেরটা দেখো, হু ডাজ নট আছে, তাহলে হু ডাজ নট এর পরিবর্তে আমরা কি লিখবো, এভরিবডি বা এভরি ওয়ান। তাহলে চলো আমরা এখন এভরিবডি লিখছি, এখন এভরি ওয়ান লিখি। এভরি ওয়ান, তারপর এখন নো হবে নাকি নোস হবে বলো তো? আমরা এসটাকে তুলে দিছিলাম, এখন আবার এস কে নিয়ে আসতে হবে, তাহলে এটা হবে নোস দা আনসার, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন উঠে হবে ফুল স্টপ। ঠিক আছে, আশা করি তোমরা এই সহজ, মানে এটা কিন্তু অনেক সহজ একটা রুলস, আশা করি তোমরা এই সহজ 1 নাম্বার রুলসটা বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো এখন আমরা 2 নাম্বার রুলসটা নিয়ে আলোচনা করব, বা 2 নাম্বার টেকনিকটা নিয়ে আলোচনা করব, যেটা 1 নাম্বার রুলস এর মতোই, ঠিক আছে? তো আগে আমরা পড়ছি এভরিবডি বা এভরিওয়ান থাকলে, এখন আমরা পড়ব যদি সেন্টেন্সটা, মানে অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি নোবডি বা নো ওয়ান দিয়ে শুরু হয়, মানে ওই অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি নোবডি বা নো ওয়ান থাকে, ওইটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, বা ইন্টারোগেটিভ থেকে কিভাবে আমরা অ্যাসারেটিভ করব। তখন মানে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় যদি নোবডি বা নো ওয়ান থাকে, তখন নোবডি বা নো ওয়ান এর জায়গায় আমরা কি লিখবো, অনলি হু লিখবো। আগে আমরা কি লিখছিলাম, এভরিবডি বা এভরিওয়ান থাকলে হু ডাজ নট, কিন্তু যদি নোবডি বা নো ওয়ান থাকে ওখানে অনলি কি লিখবো, শুধু হু লিখবো, প্লাস বাকি অংশ সব লিখে দিব, আর লাস্টে কি লিখবো, একটা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? লাস্টে একটা কি অ্যাড করব, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো এক্সাম্পলের মাধ্যমে আরো বুঝি। দেখো নোবডি বিলিভস এ লায়ার, মানে কেউই একজন মিথ্যাবাদীকে কি করে না, বিশ্বাস করে না। তাহলে এটাকে কি করতে বলছে, ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে এখানে কি আছে, নোবডি আছে। যদি নোবডি থাকে ওটাকে আমরা ইন্টারোগেটিভ কেমনে করব, ওইটার জায়গায় জাস্ট আমরা কি বসাবো, হু বসাবো। তাহলে এই নোবডির জায়গায় আমরা বসাবো হু, আর বাকি সব সেম থাকবে, হু বিলিভস এ লায়ার। লাস্টে একটা কি করব, প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করব। এখানে দেখো এটা কিন্তু 1 নাম্বার রুলস থেকে আরো ইজি। কেন ইজি, আগে কি করা লাগছে, এই ভার্বের সাথে যে এস বাই ইএস ছিল সেটাকে তুলে দেওয়া লাগছে। কেন তুলছিলাম, কারণ আমরা ডাজ নট নিয়ে আসছিলাম তাই তুলছিলাম। কিন্তু এখানে আমরা শুধু কাকে আনছি, শুধু হুকে আনছি, ডাজ নট কে কিন্তু আনি নাই।
তাই এখানে আর এসটা তোলা লাগবে না, যা আছে তাই লিখে দিবা। তাহলে কি এটা 1 নাম্বার থেকে আরো ইজি না? 1 নাম্বারে কিন্তু এসটা তোলা লাগছে, কিন্তু এখানে কিচ্ছু করা লাগবে না, জাস্ট তুমি হু বসাবা আর বাকি যা আছে তাই লিখে দিবা। নো চেঞ্জ, কোনো প্রকার চেঞ্জই করা লাগবে না। আর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন, শেষ, এতটুকুই। তারপর এটা দেখো, নোবডি এনজয়স দ্য পার্টি, এটাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ করতে বলছে। তখন এখানে কি আছে? নোবডি আছে। নোবডি থাকলে নোবডির জায়গায় আমরা কি বসাবো? হু। তাহলে হু আর বাকি অংশ যা আছে তাই লিখে দিব। এনজয়স দ্য পার্টি, লাস্টে একটা কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কত ইজি, ঠিক আছে? তারপরেরটা, এখন আমরা কি করব বলতো? এখন অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করছি না, এখন আমরা করব ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ। তাহলে ঠিক কি হবে? উল্টা হবে। উল্টা কি? আগে আমরা নোবডি বা নো ওয়ান থাকলে হু বসাইছি, এখন যদি হু থাকে এর জায়গায় আমরা কি বসাবো? নোবডি বা নো ওয়ান বসাবো, আর বাকি অংশটা লিখে দিব, আর ইন্টারোগেটিভ চিহ্নটা বা প্রশ্নবোধক চিহ্নটাকে তুলে দিব, শেষ। তাহলে এখানে হু আছে, দেখো, হু আন্ডারস্ট্যান্ডস দ্য টপিক, এটাকে আমার অ্যাসারেটিভ করতে বলছে, অ্যাসারেটিভ। তাহলে কেমনে করব? হু থাকলে কি বসাবো? নোবডি বা নো ওয়ান। তাহলে ধরো আমি নোবডি বসাইলাম, নোবডি, তারপর বাকি যা আছে সব লিখে দিবা। আন্ডারস্ট্যান্ডস দ্য টপিক, আর লাস্টে কি করবা? এই প্রশ্নবোধক চিহ্নটাকে তুলে ফুল স্টপ লিখবা, শেষ, এতটুকুই। তাহলে দেখো কতটা ইজি, এটা কিন্তু 1 নাম্বার রুলস থেকে আরো ইজি। তাহলে আশা করি তোমরা এই 2 নাম্বার রুলসটা বুঝতে পারছো, ঠিক আছে? চলো এখন আমরা 3 নাম্বার রুলসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আশা করি তোমরা বাকি 2টা রুলস ভালো করে বুঝতে পারছো। ওই 2টা খুবই ইজি ছিল, এই 3 নাম্বার রুলসটা একটু কঠিন, কিন্তু কঠিন না, বুঝলে তো সবই সহজ। আর এটা কিন্তু এই পার্ট 1 এর সাথে মিল আছে, ঠিক আছে? যারা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে আসছো, এটা কিন্তু কমন পাবো, মানে এগুলো রিপিট হবে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে? যারা পার্ট 1 করছো তারা কিন্তু বুঝতে পারবা যে এটা ম্যাম করাইছিল এরকম মনে হবে। তাহলে চলো এখন আমরা রুলস নাম্বার 3 নিয়ে আলোচনা করব। তাহলে কি বলছে? সাধারণ কোনো অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। সাধারণ কেন? এতক্ষণ আমরা পড়ছিলাম যে সেন্টেন্স গুলো, ওইগুলো হয় এভরিবডি, না হয় এভরিওয়ান, হয় নোবডি, না হয় নো ওয়ান দিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে? এখন এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান কিচ্ছু থাকবে না, নর্মাল একটা সেন্টেন্স। ওই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব, বা ইন্টারোগেটিভ থেকে কিভাবে আমরা অ্যাসারেটিভ করব, সেটাই আমরা শিখবো। তাহলে দেখো, যদি সাধারণ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয়, তখন আমরা দেখব অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব আছে কি না। তাহলে কি দেখো, অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব থাকলে সেটিকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে? সেটিকে কোথায় নিয়ে আসবো? সেন্টেন্সের শুরুতে। এখন আমাদেরকে অক্সিলারি ভার্ব চিনা লাগবে না, মডেল অক্সিলারি ভার্ব চিনা লাগবে না, হলে কেমনে আমরা বুঝবো এটা আছে কি না? গত ক্লাসে আমি কিন্তু বলছি যে অক্সিলারি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, ঠিক আছে? এগুলো অক্সিলারি ভার্ব। যারা জানো না ওরা আবার লিখে নাও, আমি আবার বলতেছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, এগুলো অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, ডেয়ার টু, এগুলো মডেল অক্সিলারি ভার্ব। যদি এগুলোর মধ্যে কোনোটা থাকে তখন ওইটাকে আমরা কোথায় নিয়ে আসবো? সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। তারপরে কি করব? তারপরেই আমরা 3 নাম্বার রুলসে চলে যাব। যদি নট থাকলে, মানে নট যদি থাকে, নট উঠাই দিব, বাদ দিয়ে দিব। নট থাকলে নট বাদ, আর নট না থাকলে নট নিয়ে আসবো, বুঝছো? নট যদি থাকে আমরা ওকে তাড়াই দিব, আর যদি নট না থাকে তখন আমরা ওকে নিয়ে আসবো। তাহলে চলো এখন আমরা কি করব? এক্সাম্পল দেখি। দেখো, স্নেহা ইজ সিঙ্গিং এ সং, এটাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ। আর দেখো এখানে কি আমি লিখছি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে, এটা কিন্তু আর লিখতে হবে না। তুমি ইন্টারোগেটিভ করবা তাহলে অবশ্যই তো প্রশ্নবোধক চিহ্ন দিবাই, ঠিক আছে? তাহলে দেখো, স্নেহা ইজ সিঙ্গিং এ সং, এটাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ।
তাহলে দেখো এখানে কি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান কিছু আছে? কিছু নাই। তাহলে আমরা এই রুলসটা ইউজ করব। তাহলে প্রথমে দেখবো অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে দেখো এখানে আমরা দেখতেছি সুন্দর করে ইজ আছে, ঠিক আছে। তাহলে ইজ যদি থাকে, ইজকে কি করব? শুরুতে নিয়ে আসবো। তাহলে ইজকে আমরা শুরুতে নিয়ে আসবো, ইজ। তারপর দেখবো কি নট থাকলে নট বাদ দিব, নট না থাকলে নটকে নিয়ে আসবো। নট আছে কিনা দেখো, এখানে কি নট আছে? নট নাই, তাহলে নটকে নিয়ে আসবো। নট এনে কার সাথে লিখবো? এই যে অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব আছে তার সাথে আমরা নটকে লাগাবো, বুঝছো? তাহলে এখানে যেহেতু নট নাই, একটা নট নিয়ে আসবো। তাহলে নট এনে কার সাথে দিব? এই যে অক্সিলারি ভার্ব তার সাথে দিব। এটা হবে কি ইজ নট। তারপর বাকি যা আছে তা লিখে দিবা। ইজ নট স্নেহা সিঙ্গিং এ সং। আর লাস্টে কি করবে বলো তো? যেহেতু তুমি ইন্টারোগেটিভ করছো তাহলে প্রশ্নবোধক চিহ্নটা তোমার দেয়াই লাগবে। এটা তোমার হয়েছে। কিন্তু আরো যদি মানে একদম যদি তুমি চাও স্যারে আমার নাম্বার না কাটুক, সবচেয়ে পারফেক্ট হচ্ছে এটা তো ইজ নট। ইজ নটের শর্ট ফর্মটা লিখতে হবে। আমরা তো আশা করি শর্ট ফর্ম জানি। শর্ট ফর্ম মানে কি তাও আমি এটা একটু লিখে দিচ্ছি, দেখো। যদি কি থাকে, এই যে ইজ আর নট, ইজ নট এটাকে আমরা শর্ট ফর্মে লিখি ইজেন্ট, ঠিক আছে। ইজেন্ট, ইজ নট ইজেন্ট। তারপর যদি আর নট হয় তখন এটাকে আমরা কি লিখি? আরেন্ট। যদি ডু নট হয় তখন এটাকে আমরা লিখি ডোন্ট। যদি ক্যান নট হয় সেটাকে লিখি আমরা কান্ট, ঠিক আছে। এরকম হচ্ছে শর্ট ফর্মে লিখতে হবে। যদি ইজ নট হয় ইজেন্ট, আর নট হয় আরেন্ট, ডু নট হলে ডোন্ট, ক্যান নট হলে কান্ট। তারপর কয়েকটা দেখবা মিলবে না, যেমন উইল নট। উইল নটকে আমরা উইল অন্ট লিখবো না, এটাকে লিখবো উন্ট, ঠিক আছে। উইল নট থাকলে কি লিখবো? উন্ট। আর ক্যান নট থাকলে লিখবো কান্ট। দেখো একটা এন কিন্তু হবে না, এখানে ছিল দুইটা এন, এখানে হয়েছে একটা এন। তো সবার আশা করি বই আছে, গ্রামার বই, ওখান থেকে তোমরা শর্ট ফর্ম গুলো একটু দেখে নিবা। আর যদি নাও জানো আমাকে কমেন্ট বক্সে বলবা, আমি দরকার হলে আবার লিখে দিব কমেন্টে, ঠিক আছে। তাহলে এই শর্ট ফর্ম গুলো লিখতে হবে। তাহলে এখন যে ইজ নট, ইজ নট না লিখে আমরা লিখবো ইজেন্ট, ঠিক আছে। ইজেন্ট। তাহলেই তোমাকে পারফেক্ট 1 নাম্বার দিবে, না হলে কিন্তু স্যার নাম্বার কাটতেও পারে, তখন তোমার কিছু বলার থাকবে না। তোমাকে শর্ট ফর্মেই লিখতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা দেখব কি অক্সিলারি ভার্ব আছে কি নাই। দেখলাম অক্সিলারি ভার্ব ইজ আছে। তারপর দেখব কি নট আছে কি নাই। নট থাকলে নটকে তাড়াই দিব, আর না থাকলে নিয়ে আসবো। দেখলাম যে এখানে কোথাও নট নাই, তো নট আমি নিয়ে আসছি। নিয়ে কোথায় রাখবো? ওই যে অক্সিলারি ভার্ব তার সাথে নট কে রাখবো, ঠিক আছে। তাহলে ইজ এর সাথে নট আনসি হয়েছে ইজ নট। এখন ইজ নট এর কোন ফর্ম লিখবো? শর্ট ফর্ম ইজেন্ট। ইজেন্ট, তারপর বাকি যা আছে সব লিখে দিছি, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তারপর এটা দেখো, হি উইল কাম টুমরো। এটাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ করতে বলছে। তো এখন দেখবো আমরা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব আছে কি নাই। অক্সিলারি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ। দেখো তো এখানে এগুলো আছে, এগুলো কিন্তু নাই। তারপর দেখবো মডেল অক্সিলারি ভার্ব আছে কি নাই। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, ডেয়ার। তাহলে দেখো তো এখানে কি আছে? সুন্দর করে উইল কিন্তু আছে। তো উইল থাকলে কি করব? আমরা তাকে শুরুতে নিয়ে আসবো। তাহলে উইলকে আমরা শুরুতে নিয়ে আসবো, উইল। তারপর দেখবো নট আছে কি নাই। দেখো তো এখানে নট আছে? কোথাও নট নাই। বা নট না, যদি নাবোধক বাক্য আছে কি নাই। দেখো নাবোধক কিন্তু কিছু নাই। তাহলে আমরা একটা নট নিয়ে আসবো, হবে কি উইল নট। তাহলে এখন উইল নট কিন্তু আমরা লিখবো না, উইল নটের শর্ট ফর্ম লিখবো কি? উন্ট। এটা হবে উন্ট। তারপর বাকি যা আছে তা লিখে দিব, হি কাম টুমোরো। তারপর লাস্টে একটা কি? প্রশ্নবোধক চিহ্ন। শেষ, আমার ইন্টারোগেটিভ হয়ে গেছে। তারপরের এক্সাম্পলটা দেখি, হি প্লেস ফুটবল। এটাকে কি করতে বলছে? ইন্টারোগেটিভ। তাহলে দেখো তো এখানে এভরিবডিও নেই, এভরিওয়ানও নাই, নোবডিও নেই, নো ওয়ানও নেই। আবার এখানে অক্সিলারি ভার্ব আছে নাই, মডেল অক্সিলারি ভার্ব আছে তাও নাই। তো
তখন আমার কি করা লাগবে, এই যে 2 নাম্বার, 1 নাম্বার থেকে আমরা কি 3 নাম্বারে লাভ দিছিলাম, কিন্তু এখন আমাকে এই 2 নাম্বারটা খেয়াল করা লাগবে। 2 নাম্বারে কি বলছে, যদি না থাকলে, মানে কি না থাকলে, অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব না থাকলে তখন কাকে আনতে হবে, ডু, ডাজ, ডিড আনতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমি গত ক্লাসেও বলছিলাম, যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাকে ডু অথবা ডাজ অথবা ডিড আনতে হবে। এখন কথা হচ্ছে কাকে আনবো, কখন আনবো। দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা কাকে আনবো, ডু কে আনবো। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, মানে বি1 থাকে, তখন আমরা কাকে নিয়ে আসবো, ডু কে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস বা ইএস থাকে তখন আমরা কাকে আনবো, ডাজ কে আনবো। বুঝতে পারছো, যদি অনলি প্রেজেন্ট ফর্ম তখন আনবো ডু, যদি প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকে তখন আনবো ডাজ। আর যদি ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম মানে কি, বি2, যদি পাস্ট ফর্ম থাকে তখন আমরা কাকে আনবো, ডিড কে আনবো। ঠিক আছে, আনার পর কি করতে হবে, আবার কিন্তু 3 নাম্বার রুলসটা ইউজ করা লাগবে। যদি নট থাকে নট বাদ দিব, নট না থাকলে নট কে নিয়ে আসবো। বুঝছো, যদি অক্সিলারি ভার্ব থাকে সরাসরি এটা থেকে এটাতে আসবো, আর যদি না থাকে তখন এই ডু ডার ডিস কে নিয়ে এসে আমরা নট থাকলে নট তুলে দিব, নট না থাকলে নট কে নিয়ে আসবো, শেষ। তাহলে দেখো এখন কি বলছে, হি প্লেস ফুটবল। তাহলে এখানে অক্সিলারি ভার্বও নাই, মডেল অক্সিলারি ভার্বও নাই। কিন্তু দেখো তো, এখন আমরা তাহলে কাকে আনবো, ডু কে আনবো, ডাস কে আনবো, না হলে ডিড কে আনবো। এখন দেখবো ভার্বের সাথে কি আছে, দেখো তো ভার্বের সাথে এস আছে, প্রেজেন্ট ফর্মের সাথে কি আছে, এস। তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকলে কাকে আনবো, ডাস কে। তাহলে আমি ডাস কে নিয়ে আসবো। অবশ্যই কি কোথায় আনতে হবে, শুরুতে, এগুলোকে আনতে হবে শুরুতে। তাহলে ডাস। তারপর দেখো তো নট আছে কিনা, নট কিন্তু নাই, তাহলে নট নিয়ে আসতে হবে, ডাজ নট। তো ডাজ নট তো লিখবো না, ডাজ নটের শর্ট ফর্ম লিখবো আমরা। ডাজ নটের শর্ট ফর্ম কি, ডাজেন্ট, ডাজেন্ট। ঠিক আছে, ডাজ নটের শর্ট ফর্ম কি, ডাজেন্ট। তারপর বাকি সব লিখে দিব, হি প্লে ফুটবল। তারপর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। আর একটা জিনিস খেয়াল করা লাগবে, দেখো এখানে কিন্তু আমি আর এসটাকে রাখি নাই। কেন রাখি নাই বলতো, কারণ এই এস এর জন্যই তো আমি ডাসকে আনছিলাম, তাহলে আমি আবার কেন এসটা দিব। ঠিক আছে, সেজন্য তুমি আর লাস্টে এস লিখবা না, শুধু প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্মটা লিখবা। বুঝতে পারছো, তুমি এই এস এর জন্য তো ডাসকে আনছো, তাই তুমি এখানে আর এস কে দিবা না, শুধু প্লেস এর প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম প্লে লিখবা। তাহলে ডাজেন্ট হি প্লে ফুটবল, এটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরপরটা দেখি, দে লাইক টি, এটাকে কি করতে বলছে, ইন্টারোগেটিভ। তাহলে দেখো তো, এটাতে কি অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব আছে, কিছুই নাই। তাহলে কার সাহায্য আমরা নিব, ডু অথবা ডাজ অথবা ডিড। এখন আমরা দেখবো ভার্বের কোন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে না প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস আছে নাকি পাস্ট ফর্ম। দেখো তো এখানে লাইক, লাইক কি প্রেজেন্ট ফর্ম না, লাইকের পাস্ট ফর্ম কি, লাইকড। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম আছে, যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কাকে আনবো, ডু। তাহলে এই ডু কে আনলাম, ডু। তারপর দেখো তো এখানে নট আছে কি নাই, নট কিন্তু নাই, তাহলে আমার একটা নট নিয়ে আসা লাগবে, তাহলে হবে কি, ডু নট। কিন্তু আমরা তো ডু নট লিখবো না, ডু নটের শর্ট ফর্ম, ডু নটের শর্ট ফর্ম কি, ডোন্ট। ডোন্ট দে লাইক টি, শেষ। লাস্টে একটা কি প্রশ্নবোধক চিহ্ন, তাহলেই কিন্তু এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। তো চলো আরো এক্সাম্পল দিয়ে আমরা এটা বুঝি, আরো ক্লিয়ার হই। এখানে কি বলছে, শি ওয়েন্ট টু স্কুল, এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে দেখো এখানেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমার সাহায্য নিতে হবে ডু, ডি, ডাস। এখন দেখবো ভার্বের কোন ফর্ম আছে, দেখো তো ওয়েন্ট, ওয়েন্ট কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। কার, গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল কি, গন। ঠিক আছে, গো ওয়েন্ট গন। যেহেতু পাস্ট ফর্ম আছে তাহলে আমরা কাকে আনবো, ডিড, তাহলে ডিড কে আনছি। তারপর দেখো এখানে নট আছে কি নাই, নট নাই, যদি নট না থাকে আমরা একটা নট আনবো, নট আনলাম।
তাহলে এখন তো আমরা ডিড নট লিখবো না, এটা শর্ট ফর্ম লিখবো ডিডেন্ট। ডিডেন্ট শি, এখন কি ওয়েন্ট লিখবো না গো লিখবো তোমরাই বলো তো? অবশ্যই গো লিখবো, কারণ পাস্ট ফর্ম ছিল বিদায় আমরা কাকে নিয়ে আসছি, ডিডকে নিয়ে আসছি। তো এখন তো আর আমি পাস্ট ফর্ম লিখতে পারবো না, এখন এই পাস্ট ফর্মের প্রেজেন্ট ফর্ম লেখা লাগবে, মানে গো ওয়েন্টের কি লেখা লাগবে, প্রেজেন্ট ফর্ম গো টু স্কুল। বুঝতে পারছো? এটা কিন্তু খেয়াল করা লাগবে। দেখো পাস্ট ফর্ম ছিল বিদায় আমরা ডিড কে নিয়ে আসছি, তাই আমরা এখন আর পাস্ট ফর্মটা লিখবো না, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম লিখবো গো। ঠিক আছে? এবার দেখো এখন তো আমরা ইন্টারোগেটিভ করছি, এখন আবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ কেমনে করব। ঠিক আছে? এখন দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, ডিডেন্ট হি রাইট এ লেটার, এটাকে কি করতে বলছে, অ্যাসারেটিভ করতে বলছে। তো অ্যাসারেটিভ যদি করতে হয়, দেখো আমরা প্রথমে কাকে নিয়ে আসছিলাম, এই ডু ডাস ডিড কখন আনছি বলতো? যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমরা ডু আনছি, যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস থাকে তখন আমরা ডাজ আনছি, আর যদি ভার্বের পাস্ট ফর্ম যখন ছিল তখন আমরা কি আনছিলাম, ডিড আনছিলাম। এখন দেখো ডিড নট আছে, তাহলে ডিড আছে মানে কি বলতো, এখানে অবশ্যই পাস্ট ফর্ম ছিল, পাস্ট ফর্ম ছিল বিদায় আমরা ডিড কে আনছিলাম। বুঝতে পারছো? তাহলে ইন্টারোগেটিভ করার সময় কিন্তু প্রথমে আমরা অক্সিলারি ভার্বকে নিয়ে আসছি, কিন্তু যখন আমরা আবার অ্যাসারেটিভ করব তখন সাবজেক্টটাকে শুরুতে লিখতে হবে। এই যে প্রথমে কিন্তু সাবজেক্ট, দেখো বাকি সবগুলাতে যে পড়াইছি প্রথমে কিন্তু সাবজেক্ট 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 ছিল, তাই প্রথমে সাবজেক্ট আনবো হি। তারপর বলতো ডিড আমরা কখন আনি, যখন ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন আমরা ডিড আনি। তাহলে অবশ্যই রাইটের পাস্ট ফর্ম লেখা রাখবে, কি লেখা রাখবে, রাইটের পাস্ট ফর্ম কি, রোট। রাইট রোট রোট। তারপর দেখো এখানে আমরা কি করছিলাম, নট থাকলে নট বাদ দিব, নট না থাকলে নট নিয়ে আসবো। এখানেও ঠিক সেম, নট থাকলে নটকে বাদ দিয়ে দিব, নট না থাকলে নটকে নিয়ে আসবো। এখানে নট আছে তাহলে নট বাদ, আর বাকি সব লিখে দিব এ লেটার, আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই উঠে যাবে। তাহলে এখন কি লিখবো, ফুল স্টপ, যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো এটা আমি আবার একটু বুঝাই বলি। যখন আমরা ইন্টারোগেটিভ করছিলাম, ঠিক আছে, যখন আমরা ইন্টারোগেটিভ করছি তখন সব সময় অক্সিলারি ভার্ব বলো, মডেল অক্সিলারি ভার্ব বলো, ডু ডিড ডাজ বলো, সবগুলাকে কিন্তু আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসছিলাম। দেখো সেন্টেন্সের শুরুতে, কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্সে সবসময় কোথায় থাকে, সাবজেক্ট শুরুতে থাকে। তো সেজন্য আমরা ডিডেন্ট হি এটার ক্ষেত্রে সাবজেক্টটাকে শুরুতে নিয়ে আসছি। নিয়ে আসার পরে যেহেতু ডিড আছে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা ডিড কখন আনতাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আনতাম ডু কে, প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস থাকলে আনতাম ডাজ কে, আর পাস্ট ফর্ম থাকলে আমরা আনতাম ডিড কে। তার মানে অবশ্যই এখানে পাস্ট ফর্ম ছিল তাই আমরা ডিড আনছিলাম। তাহলে রাইটের পাস্ট ফর্ম লেখা রাখবে কি, রোট। তারপর দেখো এখানে ডিড নট আছে, কি করতে হবে, নট থাকলে নট বাদ, নট না থাকলে নটকে নিয়ে আসতে হবে। যেহেতু নট আছে তাই বাদ দিয়ে দিব, তাহলে বাকি সব লিখে ফেলবো এ লেটার, রাইটটা হয়ে গেছে রুট আর বাকি এ লেটার। আচ্ছা দেখো এখানে যে একটা ভুল হয়েছিল আমার বলাতে, আমি বলছিলাম এখানে কি রাইট, রাইট ছিল, রাইট রোট, রোড বলছিলাম, কিন্তু এটা হবে কি রাইট রোট রিটেন। মানে রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রোড হচ্ছে পাস্ট ফর্ম, আর রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? আশা করি তোমরা এই ভুলটা সংশোধন করে নিবা। ঠিক আছে? তারপর দেখো হ্যাভ নট দে ফিনিশড দ্য ওয়ার্ক, এটাকেও কি করতে বলছে, অ্যাসারেটিভ করতে বলছে। তো এখানেও সেম, অ্যাসারেটিভ এর প্রথমে সাবজেক্ট আনতে হবে দে। তারপর দেখো তো হ্যাভ নট আছে, তাহলে নটটাকে তুলে দিব, হ্যাভ হবে, আর বাকি যা আছে তা, ফিনিশড দা ওয়ার্ক। ঠিক আছে? এখানে কিন্তু মাথা ঘামাতে হয় না, কেন, কারণ এখানে কিন্তু ডু ডিড ডাজ ছিল না। ডু ডিড ডাজ হলে আমার মাথা ঘামাতে হবে, কখন আমি ডু আনছিলাম, কখন ডিড আনছিলাম, কখন ডাজ। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাভ অলরেডি আছে, তাই আর আমার মাথা ঘামাতে হবে না। যদি অক্সিলারি ভার্ব থাকে তখন আমরা কি করতাম, অক্সিলারি ভার্বকে শুরুতে নিয়ে আসতাম, এখন পরে নিয়ে যাব। এই যে হ্যাভ শুরুতে আছে তাই আমি পরে নিয়ে গেছি। তারপর নট থাকলে নট
নট থাকলে নটকে বাদ দিব, আর না থাকলে নিয়ে আসবো। হ্যাভ নট ছিল, যেহেতু নট আছে আমি নটটাকে বাদ দিয়ে দিছি, তাইলে হইলো দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আর যদি এরকম থাকতো হ্যাভ দে ফিনিশড দ্য ওয়ার্ক, তখন এটাকে কি করতাম, সাবজেক্টটা প্রথমেই মডেল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বকে পরে তারপর বাকি যা আছে সব লিখে দিব। তারপরে দেখো তো নট এখানে আছে, হ্যাভ এর সাথে কিন্তু নট ছিল না, তখন একটা নট নিয়ে আসা লাগতো, তখন হয়তো হ্যাভ নট, দে হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক। ঠিক আছে, আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ রুলসটা বুঝতে পারছো, এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা এটাই কিন্তু একটু বোঝার, আর বাকি দুইটা রুলস কিন্তু অনেক ইজি। তো এই তিনটা রুলসে কিন্তু অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ করা শেষ। ঠিক আছে, দেখো মাত্র তিনটা রুলস এর মাধ্যমেই কমপ্লিট। তো আশা করি তোমরা আজকের লেকচারটা বুঝতে পারছো, আর যদি তোমাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, বা কিসের উপর লেকচার চাও সেটাও জানাবা। তো আজকের মধ্যে এতটুকুই, তোমরা ভালো থাকবা, ভালো করে পড়বা। ঠিক আছে।